আমি আপনার মতো কোনো হিজড়ার সাথে সংসার করব না, আপনি চলে যান। আমার বিয়ের মাসখানিকও হয়নি আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিতে চায়। ডিভোর্সের কারণ হিসাবে সে আমার শাশুড়িকে বলেছে আমি নাকি পুরুষত্বহীন, আমার দ্বারা নাকি কখনো বাচ্চার বাবা হওয়া সম্ভব নয়। আমার শাশুড়ির মুখে কথাগুলো শুনে আমার লজ্জায় অপমানে মরে যেতে ইচ্ছা করছিল। আমার স্ত্রী অনুকে নিতে শ্বশুরবাড়ি এসেছিলাম, কিন্তু শ্বশুরের মুখ থেকে আমার পুরুষত্ব নিয়ে কথা শুনতে হবে সেটা কখনো ভাবিনি। আমি শ্বশুরের পাশে বসে থাকা শাশুড়িকে বললাম, মা, অনুকে একটু ডাকবেন, ওর সাথে আমি কিছু কথা বলতে চাই। শাশুড়ি সোফায় বসে থাকা অবস্থায় অনুকে কয়েকবার ডাকলো, কিন্তু অনু আসলো না। তাই শাশুড়ি উঠে অনু রুমের দিকে গেলেন। আমার শ্বশুর তখন আমার কাছে নিচু স্বরে বললেন, বাবা, শ্বশুর হয়ে তোমাকে বলতে লজ্জা লাগছে, তবুও বলছি তুমি ভালো কোনো ডাক্তার দেখাও। তোমার তো টাকা পয়সার অভাব নেই, দরকার পড়লে দেশের বাইরে চিকিৎসা নেবার জন্য যাও। যদি সুস্থ হও তবেই তোমার সংসারে আমার মেয়েকে পাঠাবো, তা না হলে না। শ্বশুরের কথা শুনে আমি মাথা নিচু করেছিলাম। ওনার কথার কোনো জবাব দিতে পারছিলাম না। অপেক্ষা করছিলাম শুধু অনু আসার জন্য। কিছুক্ষণ পর অনু রেগে আগুন হয়ে ড্রয়িং রুমে আসলো। আমি কিছু বলার আগেই ও রাগে চিৎকার করে উঠল, আপনি এখনো কোন মুখে এখানে বসে আছেন? আমি আপনার মতো কোনো হিজড়ার সাথে সংসার করব না, আপনি চলে যান। আমি মাথা নিচু রেখেই আমার শ্বশুরকে বললাম, দেশের বাইরে চিকিৎসা করালেও আমার এই অসুখ ভালো হবে না, তার চেয়ে বরং আপনারা ডিভোর্সের ব্যবস্থা করুন, আমি সাইন করে দিব। এই কথা বলে আমি বাসা থেকে বের হয়ে আসলাম। রাস্তায় হাঁটছি আর ভাবছি অনু আমার সাথে কেন এমনটা করলো। মনে পড়ে গেল বাসর রাতের কথা। বিয়ের রাতে আমি যখন বাসর ঘরে প্রবেশ করলাম তখন অনু কোনো একটা ভয়ে কুঁকড়ে বসে আছে। আমি দরজায় সিটকানি লাগিয়ে ওর পাশে গিয়ে বসি। তখনও মাথা নিচু করে বলেছিলাম, আমায় কিছুদিন সময় দিন, আমি এখনো এসবের জন্য মানসিকভাবে প্রস্তুত না। আমি তখন ওর হাতটা ধরে বলেছিলাম, তোমার যতদিন ইচ্ছা সময় নাও, আমার কোনো সমস্যা নেই, শুধু একটা কথা জানতে চাই, তোমার সমস্যা কি? তখন অনু বলেছিল, এ কথার উত্তর আমি আপনাকে দিতে পারবো না, সময় হলে সবই জানতে পারবেন, প্লিজ দয়া করে আমাকে আর কোনো প্রশ্ন করবেন না। সেদিন আমি অনুর কথা শুনে অনুকে আর কোনো প্রশ্নই করলাম না, শুধু শেষবারের মতো বললাম, হয়েছে, সারাদিন আপনার উপর দিয়ে অনেক ধকল গেছে, এখন আপনি শুয়ে পড়ুন, আমি পাশের রুমে গিয়ে ঘুমিয়ে যাব। কথা বলে আমি বাসর ঘর থেকে বের হয়ে গেলাম। সেদিনের পর থেকে আমি কখনো অনুকে স্পর্শ করিনি, একই বিছানায় ঘুমিয়েছি। অথচ কখনো অনুকে স্বামীর অধিকার দেখিয়ে ওকে কাছে আসার জন্য জোর করিনি। অথচ আজ কিনা ও আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলল। ওকে সময় দেওয়াটা আমার ভুল হয়েছে, নাকি ওর সাথে কেন আমি জোর দেখাইনি সেটা আমার ভুল হয়েছে? আমি ঠিক বুঝতে পারলাম না। কথা ভাবতে লাগলাম আর রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। এরপর একদিন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ সামনে দেখা হলো এলাকার এক ছোট ভাইয়ের সাথে। সে বলল, ভাইয়া, বিয়ের 1 মাসের মাথায় ভাবি আপনাকে ছেড়ে চলে গেছে, এটা সমাজের মানুষ কখনোই স্বাভাবিকভাবে নেবে না, সমাজের প্রতিটা মানুষের কাছে আপনি হাসির পাত্র হয়ে গিয়েছেন। আমি বলি কি, লজ্জা শরম বাদ দিয়ে কলিকাতা হারবাল খান। ওই যে টিভিতে অ্যাড দেখায় না, কলিকাতা হারবাল এক ফাইলই যথেষ্ট, মাত্র 1490 টাকা। আমি এসব কথার কোনো জবাব দিতে পারলাম না, মাথা নিচু করে চলে গেলাম। বাসায় এসে মন খারাপ করে বসে আছি। তখনই আমার বড় ভাই পাশে এসে বলল, সাব্বির, তুই কোনো ভালো ডাক্তার দেখা কিংবা কবিরাজ দেখা, তুই আমার একমাত্র ছোট ভাই, আমি চাই না তোর জীবনটা এভাবে নষ্ট হয়ে যাক। আমি আমার ভাইয়ের কথাগুলো শুধু নীরবে শুনলাম। এখন আমি আমার ভাইকে কিভাবে বলি আমার কোনো সমস্যা নেই? সমস্যাটা মেয়ের ছিল, সে আমার সুযোগ নিয়ে আমায় ধোকা দিয়েছে। আমাকে চুপ থাকতে দেখে ভাইয়া আবার বলল, দেখ, তোর স্ত্রী তোকে ছেড়ে চলে গেছে, তাতে কোনো সমস্যা নেই, আমি আবার মেয়ে দেখে তোকে অন্য কোথাও বিয়ে দিব, কিন্তু তার আগে তো তোকে সুস্থ হতে হবে। তাই আমি বলছিলাম কি, আমার পরিচিত একজন কবিরাজ আছে, কালকে আমি তোকে তার কাছে নিয়ে যাব, সেখানে গেলে দেখবি সব সমস্যার সমাধান হয়ে যাবে। ভাইয়ার কথা শুনে আমি বললাম, দেখো ভাইয়া, এখন কোনো কিছু ভালো লাগছে না, তুমি এখন যাও, আমাকে একটু একা থাকতে দাও, আর এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি আমারটা দেখে নিব। আমার কথা শুনে ভাইয়া রাগান্বিত হয়ে বলল, তোর যা মন চায় তুই তাই কর। কথা বলে উঠে চলে গেল। 2 বছর পরের ঘটনা, রাস্তায় হুট করে আমার প্রাক্তন স্ত্রী অনুর সাথে দেখা। অনুকে দেখে আমি বেশ চমকে গেলাম। এই অনু আর 2 বছর আগের অনুর মাঝে অনেক তফাৎ। চেহারাটা একদম ভেঙে গেছে, চোখের নিচে কালো দাগ পড়েছে। অনু আমায় দেখে নিজ থেকেই শুকনো হাসি হেসে আমায় বলল, কেমন আছেন? আমি বললাম, আমি ভালো, কিন্তু তোমার এই অবস্থা কেন? অনু মাথা নিচু করে বলল, আমি আপনার উপর করা অন্যায়ের শাস্তি পাচ্ছি, এই শাস্তিটা আমার সারা জীবন ভোগ করতে হবে। আমি অবাক হয়ে বললাম, মানে? অনু চোখের জল মুছতে মুছতে বলল, আসলে আপনার সাথে বিয়ে হবার আগে থেকেই আমার এক কাজিনের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু আমরা ভয়ে কারো পরিবারকে জানাতে পারছিলাম না। যেহেতু আমরা মামাতো ভাই বোন হই, সেহেতু এটা কেউ মেনে নিবে না। তাই আমরা দুজনে মিলে প্ল্যান করলাম, আমি বাবার পছন্দের ছেলেকে বিয়ে করব, আর বিয়ের মাসখানেক পরেই বাবা মাকে বলবো ছেলের মাঝে সমস্যা আছে, ও পুরুষত্বহীন। বিষয়টা যেহেতু খুব সেন্সিটিভ, তাই বাবা মা এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করবে না, সহজেই ডিভোর্স হয়ে যাবে। ডিভোর্সি মেয়েকে কেউ বিয়ে করতে চাইবে না, তখন আমার কাজিন আমাকে বিয়ের কথা বলবে, আর বাবা মাও আপত্তি করবে না। তখন আমি বললাম, তাহলে এখন কোন সমস্যা হয়েছে? অনু বলল, আপনার পুরুষত্বহীন অপবাদ দিয়ে আমি আমার কাজিন আরিফকে বিয়ে করি। সে তার পুরুষত্ব প্রমাণ করার জন্য প্রতিদিন রাতেই আমার উপর নির্যাতন চালায়। তরকারিতে লবণ বেশি হলে আমার গালে থাপ্পড় মেরে তার পুরুষত্ব প্রকাশ করে। জামা কাপড় সময় মতো না ধুলে আমার চুলের মুঠি ধরে পুরুষত্ব
প্রকাশ করে, আর কিছু হলেই আমার চরিত্র নিয়ে নোংরা নোংরা কথা বলে। আমি নাকি 1 নাম্বারের ধোঁকাবাজ, অথচ আমি ওকে পাবার জন্যই সব করেছি। আমার প্রাক্তন স্ত্রীর কথা শুনে আমি কিছুটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, নিজের স্ত্রীর গায়ে হাত তুলে যদি কেউ পুরুষত্ব প্রকাশ করতে চায় তাহলে সে পুরুষ না, কাপুরুষ। তোমার প্রতি আমার অনেক রাগ আর ঘৃণা ছিল, আজকের পর আর কিছুই নেই। তুমি আমায় যতখানি কষ্ট দিয়েছো তার চেয়ে বেশি পাচ্ছ, তাই শুধু শুধু তোমার প্রতি রাগ পুষে রেখে লাভ নেই। এই কথা বলে আমি চলে গেলাম, আর হাঁটতে হাঁটতে ভাবতে লাগলাম, উপরওয়ালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আজ তোমার প্রতি যদি কেউ অন্যায় করে তবে সে কাল নয়তো পরশু সেই অন্যায় শাস্তি পাবে। হঠাৎ পেছনে তাকিয়ে দেখলাম আমার প্রাক্তন স্ত্রী এখন আমার পানে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, হয়তো নিজের ভুলের উপলব্ধি করছে। হ্যালো ভিউয়ার্স, জীবন চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে, হেরে গিয়ে ফিরে যাওয়ার নাম জীবন নয়, ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর নামই জীবন। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। গল্পটির রচনায় কাজী সাব্বির, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় FA নয়ন চৌধুরী।